आज के क्लास 10 माध्यमिक 2021 তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম আগের দিন তোমাদের সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং অন্য যে চ্যাপ্টারের মতনই এই চ্যাপ্টারেও বলে দেবো। তো সেই প্রশ্নগুলো আজকে আমি একটু লিখিয়ে দেবো তোমাদের। তো তোমরা আশা করি আগের ভিডিওটা সবাই দেখে নিয়েছো। এই ভিডিওর প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে নেবে, তার জন্য এটা তৈরি করা। তো যাই হোক, এই প্রশ্নগুলো বলতে আরম্ভ করি। কিছু প্রশ্ন এক করে রেখেছি। 1 নম্বর কোশ্চেন, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে সামান্য অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি কি হবে? এখানে বিক্রিয়াগুলি লিখতে হবে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো আগের দিন তোমাদের বলে দিয়েছি, তোমরা উত্তরগুলো পেয়ে যাবো। যেমন আমরা জানি অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। প্রশ্ন এর সঙ্গে আমি একসাথে লিখিয়ে দিচ্ছি, ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির ওজন অনুপাত ও আয়তন অনুপাত কত হয়? আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি। আমার হাইড্রোজেন ভেঙে গিয়ে যেটা হয়, তার মানে আয়তন অনুপাত ক্যাথোডে এটা উৎপন্ন হয়, ক্যাথোডে, আর এটা উৎপন্ন হয় অ্যানোডে। তাহলে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তন অনুপাত হবে ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলো তোমরা লিখে নেবে, দেখে নেবে, ভিডিওতে বলে দেওয়া আছে। তো আয়তন অনুপাত কত? এটা 2 মোল, এটা 1 মোল, তাহলে 2:1। আর ওজন অনুপাত হবে দেখো 2 ইন্টু হাইড্রোজেনের ভর 2 প্লাস এটা হচ্ছে আমাদের 32, তাহলে 4:32 1:8। তাহলে ওজন অনুপাত হলো 1:8, আয়তন অনুপাত হলো 2:1। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে তোমাদের রেডি করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কপার তড়িৎদ্বার ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলো দেখে নেবে, আগের ভিডিওতে বলে দেওয়া আছে, ভালো করে করবে এটা। ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ
খুব ইম্পর্টেন্ট, কি ঘটে, ক্যাথোড বিক্রিয়া কি, অ্যানোড বিক্রিয়া কি, এগুলো ভালো করে দেখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমে 3 নম্বর প্রশ্নগুলো বলছি। 3 নম্বর প্রশ্নগুলো যেগুলো ভালো করে পড়তে হবে প্রথমে বলছি, তারপরে 2 নম্বর বলবো, তারপরে কিছু 1 নম্বর বলে দেবো। 1 নম্বরের তো কোনো সীমাবদ্ধতা নেই, তো তাদের যাই হোক আমি বলে দেওয়ার চেষ্টা করবো কিছু। তো ঠিকঠাক আশা করি বুঝতে পারছো। তাহলে বিক্রিয়াটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে, ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলো, এবং ক্যাথোড অ্যানোডের কী পরিবর্তন ঘটে সেটা উল্লেখ করবে, কোনটা সরু হয়ে যায় কোনটা মোটা হয়ে যায়, আর দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না, এটা আমাদের কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, আমি লাস্ট যেটা করেছিলাম, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এটা ডিটেলস পড়বে, ক্যাথোড বিক্রিয়া কি, অ্যানোড বিক্রিয়া কি, এবং কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়, ক্রায়োলাইট, ফ্লুওস্পাট লিখে দিয়েছি কোনটা কত পার্সেন্ট, আর হচ্ছে অ্যালুমিনা কি অনুপাতে মেশানো হয়, কত অনুপাত বলছি কত পার্সেন্টেজ অনুসারে কত টেম্পারেচার অ্যাপ্লাই করা হয়, বিগলিত করে নেওয়া হয়, সেটা বলে দিয়েছিলাম। এটা ওই জায়গাটা ভালো করে অবশ্যই দেখে নেবে। আর বিক্রিয়াগুলো এগুলো 3 নম্বরের ডিটেলসে পড়বে। আমি নেক্সট কোশ্চেনে যাব এরপর। যেগুলো আগের দিন করিয়ে দিয়েছি সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, সেই জন্য আমি আর ওগুলো বলে সময় নষ্ট করবো না। কোশ্চেন নাম্বার 4, তড়িৎ লেপন কি? এক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি কি নেওয়া হয়? কি কি নেওয়া হবে তা কিভাবে বুঝবে? আমি আগের দিন বলে দিয়েছিলাম যেটার উপর প্রলেপ দেওয়া হবে সেটা হচ্ছে ক্যাথোড, যা দিয়ে প্রলেপ দেওয়া হবে তার কোনো বিশুদ্ধ ধাতব দণ্ডকে, ধাতু দিয়েই করবো সাধারণত, দিয়ে সেটা হচ্ছে অ্যানোড, বিশুদ্ধ দণ্ডকে। আর যে পদার্থ দিয়ে প্রলেপ দেওয়া হবে তার কোনো লবণকে দ্রবণ হিসাবে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কি কি পড়ে রাখবে? নিকেল, গোল্ড আর সিলভার। প্লেটিং এর ক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যগুলি উল্লেখ করব। আমি একসাথে লিখে দিলাম।
তিনটে প্লেটিং ভালো করে পড়বে। নিকেল প্লেটিং মানে নিকেল দিয়ে লেপন করা, গোল্ড দিয়ে লেপন করা মানে সোনা দিয়ে লেপন, এটা আমরা জানি। পটাশিয়াম অ্যারোসায়ানাইড আর পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, এটা হচ্ছে নিকেল সালফেট বোরিক অ্যাসিডের মিশ্রণ। তো তোমরা এটা বইতে পেয়ে যাবে। আর ভালো করে পড়বে এই তিনটে তড়িৎ বিশ্লেষণ, নামগুলো মনে রাখবে, সংকেতগুলো অবশ্যই লিখতে হবে, এটা যেন মনে থাকে। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয় এর সঙ্গেই হচ্ছে অ্যানোড মাড কি? অ্যানোড মাড কি? 2 নম্বরের প্রশ্ন ভালো করে আমি একদিন বলে দিয়েছি, তোমরা আশা করি নিশ্চয়ই লিখে নিয়েছো। অ্যানোড মাড কি আর অ্যানোড মাড থেকে কি কি মূল্যবান ধাতু পাওয়া যায় সেটা ভালো করে পড়তে হবে। আমি নেক্সট প্রশ্নে যাব। একটি মৃদু অ্যাসিডের নাম লেখো যা তড়িৎ বিশ্লেষ্য। তোমরা জানো কি জিনিস? অ্যাসিটিক অ্যাসিড, মৃদু অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এর সঙ্গে আমাদের পার্ট কোশ্চেন আছে। গলিত OI2Z3 এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোডের দিকে ক্যাথোড এবং অ্যানোডের দিকে কোন কোন আয়ন আকৃষ্ট হয়? কোন কোন আয়ন আকৃষ্ট হয়? ঠিক আছে, এটা খুবই সহজ কোশ্চেন, তোমরা জানো কি করে করবে। আগে আয়নে বিয়োজিত করে নেবে, আয়নে বিয়োজন করে নিয়ে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো, এটা যদি আমরা লিখি সেটা কথা হচ্ছে Y2Z3 যদি হয় তাহলে 2OI3 প্লাস আয়ন বিয়োজনটা দেখিয়ে দিচ্ছি 3Z2 মাইনাস। ঠিক আছে, তাহলে ক্যাথোডে যাবে হচ্ছে Y3 প্লাস আয়ন ক্যাটায়ন, আর অ্যানোডের দিকে যাবে Z2 মাইনাস অ্যানায়ন। ঠিক আছে, ক্রিয়াটা খুবই সহজ, তোমরা আশা করি পারবে, না পারার কিছু নেই।
আমি এরপরের কোশ্চেনে যাব। তড়িৎ বিশ্লেষণের দ্বারা বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কপার ধাতুর পরিশোধনের জন্য ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হবে? হচ্ছে পারদ তড়িৎ পরিবাহী হলেও তরল হওয়া সত্ত্বেও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নয়। আমরা জানি পারদ হচ্ছে একটা মৌলিক ধাতু, মৌলদের ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে তারা তড়িৎ পরিবহন ঘটায়। মৌলদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন ঘটায়। তো মৌলের ক্ষেত্রে তো তড়িৎ বিশ্লেষণ সম্ভব না, যৌগ হতে হয়, মানে আয়নীয় যৌগ, যারা আয়নে বিশ্লিষ্ট হতে পারে প্রধানত। তো যেহেতু ধাতব মৌল, তো সেই কারণে এর মধ্যে মুক্ত ইলেকট্রন বর্তমান, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে মুক্ত ইলেকট্রনের সাহায্যে। কিন্তু ধাতব মৌল হওয়ার জন্য এটি আয়ন বিশ্লিষ্ট হয় না বা ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করতে পারে না। এই কারণে ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায় না, দু রকম চার্জ ক্যারিয়ার থাকে না। এই কারণে এরা তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ প্রবাহ পাঠালে গলিত হওয়ার দরকার নেই তরল, তার ভিতরে তড়িৎ প্রবাহ পাঠালেও এটি ভেঙে যায় না, ভেঙে গিয়ে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করতে পারে না। এই কারণে এটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নয়। গলিত NaCl ও NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে প্রতি ক্ষেত্রে একই পদার্থ উৎপন্ন
হবে কিনা তা যুক্তি সহ লেখো। এটা হচ্ছে লঘু জলীয় দ্রবণ। গলিত NaCl দিলে ধাতব সোডিয়াম হচ্ছে ক্যাথোডে, আর ক্লোরাইড হচ্ছে ক্লোরিন থেকে ক্লোরিন গ্যাস পাবো অ্যানোডে। আর NaCl এর জলীয় দ্রবণ দিলে আমরা কি পাই? ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। আগের দিন তোমাদের রাসায়নিক বিক্রিয়াটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, তো সেক্ষেত্রে কেন পাই তড়িৎ রাসায়নিক শ্রেণী? হাইড্রোজেনটা সোডিয়ামের নিচে অবস্থান করছে, আর OH মাইনাসটা Cl মাইনাসের নিচে অবস্থান করছে। এই কারণে তাদের ইলেকট্রন গ্রহণ সোডিয়ামের ক্ষেত্রে বর্জন, হাইড্রোজেনের ক্ষেত্রে বর্জন, হাইড্রোজেনের ক্ষেত্রে গ্রহণ, এবং ক্লোরাইড বা হাইড্রক্সিল মূলকের ক্ষেত্রে আমাদের বর্জন করার প্রবণতা বেশি, হাইড্রোজেনের বেশি সোডিয়ামের তুলনায়। আবার ওইদিকে Cl মাইনাস থেকে OH মাইনাসের বেশি, সেই কারণে তারা চলে যায়। দিয়ে যদি এই ক্ষেত্রে আমরা তাহলে পাবো NaCl এর জলীয় দ্রবণ নিলে পাবো ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। বিক্রিয়াগুলো লিখে ব্যাখ্যা করবো। 3 নম্বরের প্রশ্ন যেহেতু, ভালো করে তোমাদের লিখে করতে হবে। নেক্সট কোশ্চেন, তোমরা ভালোভাবে লিখে নেবে। পরিষ্কার করে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি একত্রিত করে রেখেছি। Ma2 একটি তড়িৎ যোজী যৌগ দাঁড়ি জলীয় দ্রবণে এটি কি কি আয়ন বিয়োজিত হবে? কি কি আয়নে বিয়োজিত হবে? এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। আর এখানে ধরে নেবে Ma2 মানে এমটা তো ধাতব, এমটা ধাতু আর এটা হচ্ছে অধাতু। তো এম যে ধাতুটা সেটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচেই নাই অবস্থান করছে। নিচে অবস্থান করলে কি হয়, উপরে অবস্থান করলে কি হয়, দুটো দিকেই লিখতে হবে। এমটা যদি হাইড্রোজেনের নিচে থাকে তাহলে কি হবে, আর এমটা যদি হাইড্রোজেনের উপরে থাকে, ধাতব মৌল এম, আর এটা হচ্ছে অধাতু, তাহলে কি হবে একটুখানি সেটা দুটোই উল্লেখ করার অবশ্যই চেষ্টা করবে। নেক্সট, আমাদের 9 হলো, 10 নম্বর প্রশ্ন দেবো। গলিত MXNY আয়নীয়
যৌগটিকে তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাটায়ন ও অ্যানায়ন কি কি উৎপন্ন হবে? কোন তড়িৎদ্বার দ্বারা কোন আয়ন আকৃষ্ট হবে? ঠিক আছে, একটা গলিত যৌগ বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে MnXY। তো সেটাকে আয়নীয় যৌগ। তড়িৎ বিশ্লেষণ করলে কি কি ক্যাটায়ন অ্যানায়ন পাওয়া যাবে, আগের মতনই প্রশ্ন। তো এই টাইপের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আর এদের কোন তড়িৎদ্বার কোন আয়নটাকে আকৃষ্ট করবে, পার্ট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন প্রত্যেকটাই। পরের প্রশ্ন, প্রতি ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থ গুলি উল্লেখ করো। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণের বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ করে লিখলাম না? 2 নম্বর, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। 3 নম্বর, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণের বিশ্লেষণ। 4 নম্বর ডি, সিলভার তড়িৎদ্বার ব্যবহার করে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। 4টে ক্ষেত্রে ক্যাথোডে এবং অ্যানোডে কি উৎপন্ন হবে তালিকার সাহায্যে তোমরা করে নেবে। এরকম আমাদের দিতেই পারে, তো ওই 4টে দিলাম জাস্ট এক্সাম্পল হিসাবে। তো তোমরা এগুলো অবশ্যই ঠিক করে নেবে। 3 নম্বর গ্রুপের লাস্ট প্রশ্ন, এটা দিয়ে আমি পরে 2 নম্বর প্রশ্নে যাব। তোমরা অবশ্যই উত্তরগুলো করবে, আর যে প্রশ্নটা পারবে না আমাকে কমেন্টে জানাবে। আমি কমেন্টে উত্তরগুলো বলে দেবো, হিন্টস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে করে নিতে পারবে। তো প্রশ্নগুলো অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে। মোস্ট প্রবাবলি 12 তড়িৎ বিশ্লেষণের
লেখো। মানে তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে কি হয় তার মূলনীতিটি কি সেটি লিখতে হবে। আর তড়িৎ লেপনের এর সঙ্গে কোশ্চেন উদ্দেশ্য তো এই 12টা প্রশ্ন 3 নম্বরের জন্য দিলাম। এরপর আমি 2 নম্বর কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করছি। তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ বিক্রিয়া। ব্যাখ্যা করো। ক্যাথোডে কারা যায়? ক্যাথোডে যায় সোডিয়াম, যেগুলো ধাতু। ধাতব আয়নগুলো ক্যাথোডের দিকে যায়, সেখানে তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে আমাদের বিজারণ। আর যেখানে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন মানে জারণ। এটা দিয়ে তোমাদের লিখতে হবে কোথায় বিজারণ ঘটছে, কোথায় জারণ ঘটছে। তড়িৎ বিশ্লেষণের সময় তারা জারণও ঘটে, বিজারণ ঘটে। মনে রাখতে হবে ইলেকট্রন বর্জন মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন, অনেক প্রশ্ন তোমাদের ওখানেও বলে দিয়েছি। হ্যাঁ, সকল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তড়িতের সুপরিবাহী, কিন্তু সকল তড়িতের সুপরিবাহী পদার্থ তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, NH4OH এর NH4OH কে মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হলেও সিলভার নাইট্রেটকে AgNO3 কে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয় কেন? তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরকম প্যাটার্ন একটা কোশ্চেন আমাদের দিতে পারে।
তড়িৎ বিশ্লেষণের সময় এসি উৎস ব্যবহার না করে ডিসি উৎস ব্যবহার করা হয় কেন? তড়িৎ বিশ্লেষণের সময় এসি উৎস ব্যবহার না করে ডিসি উৎসকে আমরা কেন ব্যবহার করি? নেক্সট প্রশ্ন, প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করবে যাতে কোনো প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না। যেগুলো 2021-এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কিরূপ হয়? উদাহরণ সহ দেখুন। মনে রাখবো ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা সমান হতেও পারে আবার নাও পারে, কিন্তু ক্যাটায়নগুলির মোট চার্জ বা আধান মানে মোট আমাদের প্লাস আধান আর অ্যানায়নগুলির মোট প্লাস আধান অবশ্যই সমান হবে। সংখ্যা সমান না হলেও আধানগুলো অবশ্যই সমান হবে। সোডিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, কপার 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়নগুলিকে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতার নিম্নক্রমে সাজানো। নিম্নক্রম দেবে তার ঊর্ধ্বক্রম দিতে পারে। আমি জাস্ট একটা মডেল টাইপ বলে দিলাম। তোমরা তড়িৎ রাসায়নিক সঙ্গে যেটা লিখে দিয়েছি সেগুলো অবশ্যই রেডি করবে, সেখান থেকে এটা পেয়ে যাবে। আর এই যে লাস্ট প্রশ্ন দিয়েছিলাম তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি, যেটা তো এসি উৎসের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা দুটো তড়িৎদ্বারে যুক্ত থাকে, যেটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার সেটা ক্যাথোড আর পজিটিভ তড়িৎদ্বারটা অ্যানোড। তো এই দুটো তো ফিক্সড থাকতে হবে, পাল্টালে হবে না। ডিসি উৎসের ক্ষেত্রে প্লাস মাইনাসটা নির্দিষ্ট, কিন্তু এসি উৎস বা পরিবর্তী উৎসের ক্ষেত্রে প্লাস মাইনাস একটি নির্দিষ্ট পর্যায়কাল অন্তর পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, প্লাস মাইনাসটা নির্দিষ্ট পর্যায়কাল বা নির্দিষ্ট সময় অবকাশে পরিবর্তিত হয়ে যায়। এই কারণে ক্যাথোড অ্যানোডের পোলারিটি বা প্লাস বা মাইনাস, এই যে পোলারিটি মানে প্লাস হওয়া বা মাইনাস হওয়াটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। তার মানে ক্যাথোড অ্যানোডটা নির্দিষ্ট থাকবে না যদি আমরা এসি উৎস ব্যবহার করি। সেই জন্য এসি পরিবর্তে সমপ্রবাহ উৎস বা ডিসি উৎস ব্যবহার করা হয়। ঠিক আছে।
উত্তরটা বলে দিলাম, লিখে নেবে ঠিক করে। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে ইলেকট্রন বিনিময়ের নিরিখে ক্যাথোড ও অ্যানোডের সংজ্ঞা দাও। ইলেকট্রন কোথা থেকে গ্রহণ করে, কোথা থেকে ছাড়ে, তার সাপেক্ষে ক্যাথোড অ্যানোডের সংজ্ঞা দিতে হবে। নেক্সট, কোন ধরনের ক্যাটায়নের ক্যাথোডে মুক্ত হবার প্রবণতা বেশি হয়? ও কেন? কোন ক্যাটায়নগুলো সহজে ক্যাথোডে মুক্ত হতে পারে এবং কেন মুক্ত হতে পারে তার কারণটা উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্ন, লাস্ট উত্তরটা আমরা কি জানি? যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে ক্যাটায়নগুলো নিচের দিকে অবস্থান করবে তাদের ক্যাথোডে মুক্ত হবার প্রবণতা বেশি হয়। কারণটা আমি কি বলে দিয়েছিলাম? কারণ এদের ক্ষেত্রে আধানের পরিমাণ বা চার্জের পরিমাণটা তুলনামূলক কম থাকে, তার ফলে মুক্ত হতে গেলে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, মানে হচ্ছে তড়িৎ ধনাত্মকতা তুলনামূলক কম, এটা মনে হয় আমি লিখে দিয়েছি, তো তোমরা ওখান থেকে সেটা দেখে নেবে। প্রশ্নটা আজকে দিয়ে দিলাম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? তড়িৎ বিশ্লেষ্য পদার্থর আমরা ভৌত অবস্থা জানি, গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় থাকতে হয়। তো কঠিন অবস্থার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি প্রধানত হচ্ছে আয়নীয় যৌগ। তো আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে যে ক্যাটায়ন অ্যানায়নগুলো থাকে তারা তীব্র কুলম্বীয় স্থিরতারিতিক আকর্ষণ বলের সাহায্যে পরস্পর আবদ্ধ থাকে। তো এই কারণে কঠিন অবস্থায় তারা কেলাস বা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির গঠনে আবদ্ধ থাকে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের মধ্যে আয়নগুলোর মধ্যে শক্তি বা আকর্ষণ বলটা কমে যায় এবং তারা খুব সহজে বিশ্লিষ্ট হতে পারে।
কিন্তু কঠিন অবস্থায় তাদের মধ্যে যে আকর্ষণ বলটা অনেক বেশি শক্তিশালী হয়, তার ফলে তড়িৎ প্রবাহ পাঠালেও তারা কঠিন অবস্থায় আয়নে ভেঙে গিয়ে তড়িৎ বিশ্লেষণ বা আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ বিশ্লেষণ তাদের ঘটানো যায় না। ঠিক আছে। খাদ্য লবণের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? খাদ্য লবণটা হচ্ছে আয়নীয় যৌগ, এটা NH+Cl- বিশ্লিষ্ট হতে পারে, কিন্তু চিনি হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ, এটা আয়ন বিশ্লিষ্ট হয় না, তাই তড়িৎ বিশ্লেষণ হয় না। এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা আশা করি পেরে যাবে। শর্ট কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে, একটা করে এমসিকিউ আসে, এমসিকিউগুলো তোমরা টেস্ট পেপারটা সমাধান করবে, সব কটা পেরে যাবে। টেস্ট পেপার আমি দেখেছি যা প্রশ্ন আছে বা বিগত বছরে যা এসেছিলো খুবই সহজ এসেছিলো, কঠিন আসেনি। তো কনসেপচুয়াল দু একটা প্রশ্ন এসেছিলো বটে, কিন্তু খুব একটা কঠিন নয়, সহজ, পারবে। তোমরা সবাই ভালো পড়াশোনা করো, নিশ্চয়ই পারবে, না পারার কিছু নেই। তো আর তোমাদের কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারটা তোমরা ফলো করবে, শর্ট কোশ্চেনের জন্য এমসিকিউগুলো সব করে দেবে বাড়িতে, আর ওইগুলো প্র্যাকটিস করলেই দেখবে শর্ট কোশ্চেনটা ওখান থেকে কমন পেয়ে যাচ্ছ। আর এই যে বড় প্রশ্নগুলো আমি বলছি, এগুলো পড়লে তোমাদের এখান থেকে মোট 6 নম্বর আসে। সাধারণত মেনলি হচ্ছে একটা এমসিকিউ, দুটো এসিকিউ আসে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার একটা 2 নম্বরের কোশ্চেনও দিয়ে দেয়। তো যাই হোক, আমরা সেটাই ফলো করছি। আর 3 নম্বর তো বলে দিয়েছি, যেগুলো বলেছি সেগুলো ভালো করে পড়বে। ঠিক আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড এর যে লঘু সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেশি হয় কেন? বা কোনটি বেশি তীব্র, একই মানে কোশ্চেনটা। তো এটা তোমরা জানো, কারোর ক্ষেত্রে ভাঙা হচ্ছে H+, H পুরো মাইনাস, আর ওটার ক্ষেত্রে দুটো H+ পাই, দিয়ে তার সেই জন্য ওর ক্ষেত্রে প্রত্যেক অণুর যদি কথা ভাবি, তাহলে এর ক্ষেত্রে একটা করে H+ পাচ্ছি, এর ক্ষেত্রে দুটো করে H+ পাচ্ছি। তাহলে ওর ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা ওজন অনুপাত যদি ভাবি, সেক্ষেত্রে ওটার ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা একটু বেশি পাওয়া যাবে। ঠিক আছে। ক্ষার ধাতুর ক্লোরাইডের অনার্দ্র গলিত অবস্থায়
তড়িৎ বিশ্লেষণে ধাতু উৎপন্ন হলেও জলীয় দ্রবণ এদের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ধাতু উৎপন্ন হয় না কেন? খুবই সহজ প্রশ্ন। ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে যদি আমরা অনাদ্র অবস্থায় নিই, গলিত অবস্থায়, অনাদ্র মানে জলীয় বাষ্প মুক্ত, সেক্ষেত্রে অনাদ্র অবস্থায় নিলে সেখানে ধাতু থাকছে আর এখানে ক্লোরাইড থাকছে, আর জলীয় বাষ্প নিলে সেখানে কিন্তু H+ থাকছে। জলীয় দ্রবণ নিলে H+টা আগে মুক্ত হয়ে যাবে, দিয়ে হাইড্রোজেন পাবো, কিন্তু ধাতু পাবো না। কিন্তু যদি গলিত অবস্থায় নিই তাহলে কিন্তু ধাতু, যেমন NaCl এর জলীয় দ্রবণ নিলে যা হয়, আর গলিত NaCl নিলে কিন্তু সোডিয়াম পাওয়া যায়। আর শুধু যদি আমরা এই নিই NaCl এর জলীয় দ্রবণ নিই তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, সোডিয়াম কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো এটা আমাদের এই যে 12টা প্রশ্ন। তো এই আজকে শেষ প্রশ্ন দিলাম, আর কোনো প্রশ্ন আমি দিচ্ছি না। তো তোমরা প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে এবং সম্পূর্ণ ওটা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে। প্রশ্নগুলো যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এগুলোই শেষ করছি। সবাই ভালো করে পড়াশোনা করো এবং প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নেবে। পরীক্ষা আস্তে আস্তে এগিয়ে আসছে, কবে হবে এখনও নির্দিষ্ট নয়। তা সত্ত্বেও এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। সামনে মাধ্যমিক 2021, ভালো রেজাল্ট করতে গেলে প্রশ্নগুলো রেডি করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে। আর যে কথাগুলো বলছি, উত্তরগুলো অনেক উত্তরই বলে দিয়েছি, কথাগুলো শুনে অবশ্যই কিন্তু উত্তরগুলো সঠিকভাবে লিখে নেওয়ার চেষ্টা করবে। পারলে কমেন্টে জানাবে, কমেন্টে আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের যদি কোনো প্রশ্ন করো অবশ্যই রিপ্লাই করে তার উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। আমি সেটা করেও থাকি, তোমরা দেখেছো। তো আজকে বলি শেষ করছি। সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, এরপরের দিন আমি কোন চ্যাপ্টার শুরু করবো এখন সেটা নির্দিষ্ট করিনি। দেখি প্রথম দিকেও চলে যেতে পারি, কিংবা তাপটা শুরু করা যেতে পারে। অনেকে বলছিল তোমাদের মধ্যে তাপটা করানোর জন্য, তো দেখি সেটাও করাতে পারি, এখনো নির্দিষ্ট নয়। তো যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা করো। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততদিনের মধ্যে তোমরা বিষয়গুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আজকে বলে শেষ করছি।